কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এই সময় আপনার মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ। আর শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই দেশের কৃষি ইতিহাস আদি ও অনন্ত। শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলার কৃষকগণ মাথার ঘাম পায়ে ফেলে কৃষি উৎপাদনের ধারা বজায় রেখেছেন। কালের বিবর্তনে কৃষিতে পরিবর্তন এসেছে, উদ্ভাবিত হয়েছে নতুন নতুন কলা কৌশল। কৃষির উৎপাদন বাড়াতে এগুলি অনুসরণ করা জরুরি। কৃষির সফলতা ও ব্যর্থতা আবহাওয়া ও পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। এগুলি বিবেচনায় রেখে কৃষি কাজ করতে হবে। সঠিক জাতের ফসল চাষ করাও জরুরি। একসময়ে জাত অন্য সময়ে চাষ করলে ক্ষতিগ্রস্ত হতে হয়। জাতভেদে ফসলের ব্যবস্থাপনাও ভিন্ন। সময়ের কৃষি সময় মতো করার জন্য সঠিক সময় বেছে নিতে হবে। সময় মতো সঠিক কাজটি করে কৃষিকাজ করতে পারলে বাজিমাত, অন্যথায় সর্বনাশ। বীজ বপন বা রোপণ থেকে শুরু করে উৎপাদিত পণ্য সংরক্ষণ ও ব্যবহার পর্যন্ত বিশেষ সতর্কতা ও যত্ন অবলম্বন করতে হয়। কৃষি কাজ করার পূর্বে উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ করা দরকার। বছরের কোন সময়ে কি রোপণ করতে হবে, কোন কোন কাজ করতে হবে তা মেনে চলা আবশ্যক। কৃষিতে উদ্ভাবিত কৌশল ও যন্ত্রপাতি ব্যবহার করা দরকার। কৃষি প্রযুক্তি বিস্তারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বক্ষণিক চেষ্টা করছে। এখন প্রয়োজন সর্বক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সৎ ব্যবহার করা। কৃষিতে বর্তমানে উদ্ভাবিত প্রযুক্তিগুলো কৃষিক্ষেত্রে ব্যবহার করা হলে কৃষি উৎপাদন অবশ্যই বেড়ে যাবে। তাহলে আমাদের কৃষি অগ্রযাত্রায় যুক্ত হবে নতুন মাত্রা। আমরা সেই প্রত্যাশা করি। বাংলাদেশের সকল মৌসুমের সব ফসলের জন্য কিছু নির্দেশাবলী আছে, যেগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে নিশ্চিতভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলন সবসময় পাব। বীজ কৃষির প্রথম এবং প্রধান উপকরণ। আমরা যদি আধুনিক বীজ, পোকামুক্ত বীজ যদি ব্যবহার করতে পারি তাহলে আমরা ফলন অতিরিক্ত পাবো সাধারণ বীজের তুলনায়। বীজগুলোকে বপনের আগে বীজ অঙ্কুরোদ্গম পরীক্ষা করে নিতে হবে। অন্ততপক্ষে 80% যখন অঙ্কুরোদ্গম ক্ষমতা থাকবে তখন সেই বীজগুলিকে আমরা কৃষির বীজ হিসেবে গণ্য করব। সময় মতো বপন করব, সময় মতো রোপণ করব। আর আমরা যখন বীজতলা তৈরি করব তো অবশ্যই বীজতলাটা একটা আদর্শ বীজতলা যেন হয়, এবং বীজতলা যেন বীজ যখন বপন করার পরে সুস্থ সবল চারাজন উৎপাদিত হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, এবং এটাকে রক্ষা করার জন্য যত রকমের কার্যক্রম সবগুলো সুনিশ্চিত করতে হবে। এরপরে আমাদের জমি চাষের কথা আসে। আমরা যখন চাষ দেব খুব ভালোভাবে, ইদানিং কলের লাঙ্গল, ট্রাক্টর এগুলো আছে, অথবা যদি আমরা লাঙ্গল দিয়ে চাষ দেই তাহলে আমরা খুব বেশি করে মাটিকে খুব ভালো ঝুড়ো করে আমি চাষ দেবো। আমরা সার ব্যবহার ক্ষেত্রে জৈব এবং রাসায়নিক দু ধরনের সারে সম্মিলিতভাবে সুষম সার ব্যবহার করতে হবে। জৈব সারের ক্ষেত্রে আমরা পচা গোবর ব্যবহার করতে পারি, পোলট্রি লিটার ব্যবহার করতে পারি, সবুজ সার ব্যবহার করতে পারি, কম্পোস্ট ব্যবহার করতে পারি। ইদানিং ভার্মি কম্পোস্ট, কুইক কম্পোস্ট সহ অন্যান্য কম্পোস্ট যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব। জৈব সারের অনেকেই মাত্রার কথা বলেন, আমিও বলবো যত বেশি তত ভালো। আমরা যদি জৈব সার
সারের পরিমাণটা সুনিশ্চিত করতে পারি, তাহলে মাটির স্বাস্থ্য ভালো থাকবে, সেখান থেকে বিভিন্ন যে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো খুব ভালোভাবে হবে এবং আমাদের ফসলের জন্য ভালো হবে। আর রাসায়নিক সারের ক্ষেত্রে আমরা ইউরিয়া, টিএসপি, মিউরেট অফ পটাশ আমরা দিই, তবে ইদানিং সারা বাংলাদেশে যেগুলো আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট আসে, বোরনের কথা যদি বলি, আমরা যদি সালফারের কথা বলি, এগুলি কিন্তু বিভিন্ন জায়গায় অভাব দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মৃত্তিকা ও সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের যে ল্যাবরেটরি আছে সেখানে আমরা মাটি পরীক্ষা করে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী জৈব এবং রাসায়নিক সারের সমন্বয়ে আমরা সুষম সার ব্যবহার করব। মনে রাখতে হবে, জমি এবং ফসলের চাহিদা অনুযায়ী আমরা যদি সুষম সার সরবরাহ করতে পারি তাহলে অবশ্যই আমরা কাঙ্ক্ষিত ফলন পাবো। বীজ সংগ্রহের ক্ষেত্রে যখন আমরা কোনো ফসলের নির্দিষ্ট এলাকা যেটা সবচেয়ে ভালো রোগমুক্ত, অথবা গাছের ক্ষেত্রে নির্দিষ্ট ফল বা নির্দিষ্ট গাছকে আমরা নির্বাচন করে সেগুলো খুব ভালোভাবে সযত্নে রাখবো এবং ফল যখন খুব ভালোভাবে পাকবে সতর্কতার সাথে আমরা সেগুলি কাটবো, বীজ সংগ্রহ করব এবং বীজগুলোকে সংরক্ষণ করব। কাটার পরে মাড়াই ঝাড়াই করে আমরা ভালোভাবে শুকাবো। বীজ ক্ষেত্রে অর্থাৎ জাতভেদে 10 থেকে 12% আর্দ্রতা রাখতে হবে। রৌদ্রে শুকিয়ে আর্দ্রতা সুনিশ্চিত করে পরীক্ষা করে দাঁত দিয়ে পরীক্ষা করা যেতে পারে কিংবা মেশিন দিয়ে পরীক্ষা করা যেতে পারে। পরীক্ষা করে তারপরে সেগুলোকে আমরা সংরক্ষণ করব কিংবা বাজারে বিক্রি করব। সংরক্ষণের ক্ষেত্রে আধুনিক পদ্ধতি এবং লাক্সই পদ্ধতি, দুটো পদ্ধতি আছে। আমরা লাক্সই পদ্ধতির কথা যদি বলি, মাটির হাঁড়ি, টিন, ড্রাম, প্লাস্টিকের বস্তা সবগুলিতে করা যায়, তবে যেখানে রাখি না কেন অবশ্যই সেটা বায়ুরোধী হওয়া লাগবে। আর যে পাত্রে রাখি না কেন পাত্রের তলায় আমরা শুকনা পরিষ্কার বালি রাখবো, মাঝখানে 1 খণ্ড চুন বা 2 খণ্ড চুন দেবো শুকনা, এবং যে বীজ পাত্রের মুখে অর্থাৎ গলাতে উপরের দিকে আমরা নিম পাতা, নিশিন্দা পাতা কিংবা বিষকাঠি পাতার শুকনা পাতা গুঁড়া করে দিয়ে খুব ভালোভাবে বায়ুরোধী করে বন্ধ করে দিয়ে আমরা মাটির সংস্পর্শ যেন না থাকে হয় ঝুলিয়ে রাখবো কিংবা কাঠের উপরে কিংবা মাচার উপরে রাখবো। এই কাজগুলো যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুসরণ করি তাহলে মোটামুটিভাবে আমরা নিশ্চিত হতে পারি যে আমাদের কাঙ্ক্ষিত ফলন আমরা ঘরে তুলতে পারবো। সারা বাংলাদেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠকর্মীরা, উপসহকারী কৃষি কর্মকর্তারা আপনার কাছেই আছে, অথবা বিশেষজ্ঞ কৃষিবিদ যারা আছে তারা আপনার উপজেলাতে আছে। সুতরাং আপনি যে কোনো কাজ করার আগে তাদের সুপরামর্শ নিয়ে তাদের নির্দেশ মতো যদি আপনারা ফসলের প্রত্যেকটি কাজ সুনিশ্চিত করেন তাহলে নিশ্চিতভাবেই আমরা বলতে পারবো যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলন পাবো এবং লাভবান হব, বাংলাদেশকে সমৃদ্ধ করতে পারবো। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশে বর্তমানে নানান ধরনের মাছ চাষ করা হয়, তবে পাঙ্গাস একটি ব্যাপকভাবে চাষকৃত মাছ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নদীকেন্দ্র চাঁদপুরে প্রথম থাই এবং সূচি পাঙ্গাসের উপর গবেষণা শুরু করে। পরবর্তীতে পুকুরে এ মাছ চাষ করা হয়। অতঃপর মৎস্য অধিদপ্তর সহ বেসরকারি উদ্যোগে পাঙ্গাস মাছ প্রযুক্তি সারা দেশে ব্যাপক প্রসার লাভ করে। নদী কেন্দ্র চাঁদপুরের বিজ্ঞানীরা 1993 সালে বাংলাদেশে সর্বপ্রথম থাই পাঙ্গাস মাছের কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন করতে সক্ষম হন। পরবর্তীতে 1994 সালের মধ্যে থাই পাঙ্গাস মাছের নার্সারি ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন করা হয় এবং 1995 সালে থাই পাঙ্গাস মাছের একক ও মিশ্র চাষ প্রযুক্তিও উদ্ভাবন করা হয়, যা পরবর্তীতে মাঠ পর্যায়ে প্রমিতকরণ করা হয়েছে। থাই পাঙ্গাসের পোনা উৎপাদন ও বাণিজ্যিক চাষাবাদ প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণের ফলে দেশে মৎস্য সম্পদ উন্নয়নে বিপ্লব সাধিত হয়েছে। এ পর্যন্ত কেন্দ্র থেকে 1000 জন মৎস্য চাষী উদ্যোক্তাকে থাই পাঙ্গাস মাছের উন্নত চাষ ব্যবস্থাপনা ও নার্সারি ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া 100 জন হ্যাচারি মালিককে থাই পাঙ্গাস মাছের পোনা উৎপাদন প্রযুক্তিটি সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। আমরা আশা করি দেশে পাঙ্গাস মাছের চাষে যে বিপ্লব সূচিত হয়েছে তা আরও বেগবান হবে, উৎপাদিত হবে প্রচুর পাঙ্গাস এবং দেশের আমিষের ঘাটতি পূরণে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে অনবদ্য ভূমিকা রাখবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি।
দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে